আজকে ক্লাস শুরুর আগে আমরা আমার যে রুটিনটা আছে সেই রুটিন নিয়ে একটু আলোচনা করি। আমরা একটা রুটিন দিয়েছি, সেই রুটিনটা হচ্ছে প্রতি রোববারে আমরা যে ক্লাসগুলো করব সেটা হচ্ছে কেস হিস্ট্রি, অর্থাৎ কেস টেকিং নিয়ে আলোচনা, সেই সঙ্গে ওই কেস টেকিং এর থেকে এভ্যালুয়েশন অফ সিমটমস, কি করে আমরা লক্ষণের মূল্যায়নটা করব, এই লক্ষণের মূল্যায়ন করে আলোচনা করব। তা সেই জন্য তো কেস টেকিং দরকার। আমি চাইছি যে স্টুডেন্টরা তার যার যার এলাকায় ফ্রেন্ড সার্কেলে, রিলেটিভ সার্কেলে যে সমস্ত রুগী টুগী বা যাদের কিছু সমস্যা আছে, তারা আমাদের যে ফরম্যাট যেটা আমরা পাঠিয়েছি ইমেলের মাধ্যমে, অর্থাৎ ইংরেজি, বাংলা, হিন্দি তিনটে ভাষায় যে কেস টেকিংটা রয়েছে, এটা পূর্ণাঙ্গ কেস টেকিং। এই ফরম্যাট অনুযায়ী কেস টেকিং করে ওটা মেলে এই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে না, কারণ যেহেতু এটা খুব বড় এটা প্রবলেম হবে। এটা আমার তিনটে ইমেল আছে, সেই যে কোনো একটা মেলে মেল করে পাঠিয়ে দিলে সেগুলো আমি মোটামুটি যাদের কেস টেকিং গুলো ভালো হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ কেস টেকিং যাদের হবে, তাদের কেস টেকিং নিয়ে আমরা এভালুয়েশন করব, কি করে ওষুধ সিলেকশন করতে হয় সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। আর সেই আলোচনার সময় আমাদের কি ধরনের পোটেন্সি দেব, রিপিটেশন কিভাবে করব, সেই সমস্ত নিয়ে আলোচনা করবো। এটা প্রতি সানডেতে হবে। আর মন্ডেতে হবে প্র্যাকটিস অফ মেডিসিন অন কারেন্ট টপিকস। আমরা প্র্যাকটিস অফ মেডিসিন, তো মানুষের হাজার হাজার রোগ আছে। প্র্যাকটিস অফ মেডিসিন আমরা বা এমবিবিএস কোর্সে যে সমস্ত ডিজিজগুলো নিয়ে আলোচনা হয়, সেই সমস্ত এত বিস্তারিত এই অল্প সময়ের মধ্যে করা যাবে না। সুতরাং আমরা বেছে বেছে কিছু কেস হিস্ট্রি দেব, অর্থাৎ বেশি কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব। আর আগেই বলেছিলাম প্র্যাকটিস অফ মেডিসিন কথাটা যারা নতুন তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। প্র্যাকটিস অফ মেডিসিন বলতে অনেকে হয়তো ভাব দিবে যে ওষুধ নিয়ে আর কি, ওষুধ না। প্র্যাকটিস অফ মেডিসিনটা হচ্ছে রোগ কিভাবে হয়, তার ডেফিনিশন কি, তার ইনকিউবেশন পিরিয়ড কতদিন, তার প্যাথোলজিক্যাল চেঞ্জ কি হয়, ডিজিজ ডায়াগনোসিস কিভাবে করতে হবে, তারপরে তার যে পরিণতি, সে পরিণতি কি হতে পারে, এই সমস্ত নিয়ে বিস্তারিত নিয়ে আলোচনা। আর সর্বশেষে যেটা থাকবে সেটা থাকে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট যেহেতু আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করব, সেই জন্য আমাদের ট্রিটমেন্টটা হবে হোমিওপ্যাথিক মেডিসিন। যারা প্র্যাকটিস অফ মেডিসিনে সমস্ত মানে সিস্টেমে কিন্তু যে সমস্ত পড়াশোনা হয় স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে, যে সমস্ত পড়ানো হয়, অ্যালোপ্যাথি সিস্টেম অফ ট্রিটমেন্ট, আয়ুর্বেদিক সিস্টেম অফ ট্রিটমেন্ট, ইউনানি সিস্টেম অফ ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক সিস্টেম অফ ট্রিটমেন্ট, সমস্ত সিস্টেমে কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিনটা পড়ানো হয়। তা আমাদের আর যার যার সিস্টেম অনুযায়ী তারা মেডিসিনগুলো নিয়ে আলোচনা করে। অ্যালোপ্যাথরা অ্যালোপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করে। আমরা যেহেতু আমরা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করব, আমরা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব। মঙ্গলবারে থাকবে আমরা ম্যাটেরিয়া মেডিকা, দুটো পর্যায়ে আমরা ক্লাস শুরু করেছিলাম, সেটি দুটো পর্যায়ে থাকবে। মঙ্গলবার থাকবে ম্যাটেরিয়া মেডিকা পেন পিকচার নিয়ে আমরা ম্যাটেরিয়া মেডিকা আলোচনা করব। আর বুধবারে থাকবে ম্যাটেরিয়া মেডিকাই থাকবে
সেটা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। আমরা গতদিনে ক্লাসে বলেছিলাম যে ওষুধ নির্বাচন করতে গিয়ে আমাদের যেটা দরকার হয়, অর্গানের উপর ভিত্তি করে আমরা ম্যাটেরিয়া মেডিকা এবং রেপার্টরির উপর নির্ভর করে আমরা ওষুধ সিলেকশন করি। সেই ক্ষেত্রে ম্যাটেরিয়া নির্ভর করতে গেলে একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের তুলনামূলক আলোচনা হওয়া দরকার। সেই জন্য আমরা কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করি। মানে হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলিতে কোথাও কিন্তু কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করা হয় না, সব জায়গায় তারা পেন পিকচার নিয়ে আলোচনা করে। আমরা কিন্তু যেহেতু আমাদের অল্প সময়ের মধ্যে ভালো ডাক্তার হতে হবে, সেই জন্য আমাদের সিস্টেমটা আমরা কিছু রদবদল করে আমরা কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনাটা করব। তারপরে হচ্ছে শুক্রবারে আমাদের থাকবে হোমিও ফিলোজফি। শুক্রবারে আমাদের থাকবে হোমিও ফিলোজফি, বৃহস্পতিবারে থাকবে আমাদের অর্গানন অফ মেডিসিন। আমরা অর্গানন অফ মেডিসিনটা দুটো ভাবে করব, একটা মানে বিস্তারিত ভাবে হবে, আর একটা হচ্ছে অ্যাফ্রেনিজম ওয়াইজ, অর্থাৎ সূত্র ধরে ধরে আমাদের অর্গানন অফ মেডিসিনটা পড়ানো হবে। তা আমরা আজকে আমাদের আছে অ্যাফ্রেনিজম ওয়াইজ অর্গানন অফ মেডিসিন, আগামীকাল শুক্রবার থাকবে হোমিও ফিলোজফি অ্যান্ড ক্রনিক ডিজিজ। আপনারা জানেন জেমস টাইলার কেন্স হোমিওপ্যাথি একজন মানে লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক। তার একটা দর্শন আছে, বিশেষ করে অর্গানন অফ মেডিসিনের উপরে ভিত্তি করে ফিলোজফিটা, সেখানে তার নাম হচ্ছে কেন ফিলোজফি। সেই কেন ফিলোজফি নিয়ে আমরা আলোচনা করব। আর সেই সঙ্গে স্যামুয়েল হ্যানিম্যানের একটা বিখ্যাত বই আছে, আপনারা জানেন। স্যামুয়েল হ্যানিম্যান যে সমস্ত বইগুলো লিখেছিলেন তার মধ্যে অর্গানন অফ মেডিসিন আছে, তার মধ্যে ম্যাটেরিয়া মেডিকা পিউরা, অর্থাৎ তিনি হেলদি হিউম্যান বিইং, অর্থাৎ নিজের শরীরের উপরে প্রয়োগ করে যে ওষুধগুলো তিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা পিউরা। সেই ম্যাটেরিয়া মেডিকা পিউরাটা আমরা নিয়ে কিছু আলোচনা করব। সেই সঙ্গে থাকবে হ্যানিম্যানের আরেকটা বিখ্যাত বই ক্রনিক ডিজিজ, অর্থাৎ ক্রনিক মায়োজম নিয়ে তার একটা আমরা ক্রনিক ডিজিজ অথবা ক্রনিক মায়োজম নিয়ে কিছু আলোচনা করব। সেইটা থাকবে শুক্রবারে। আর শনিবারে থাকবে, আমরা এর আগে বলেছিলাম যে আমরা একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা আমরা সিস্টেমটা থাকবে, আমরা হোয়াটসঅ্যাপে কিছু কোশ্চেন পাঠাবো, সেটা রোববারে সকালের দিকে পাঠাবো, বিকেলের দিকে আমাকে হোয়াটসঅ্যাপে তার অ্যান্সারটা দিতে হবে। আর শনিবার দিন থাকবে প্রশ্নোত্তরের বিষয়। প্রশ্নোত্তরে অর্থাৎ আমি কিছু প্রশ্ন, অর্থাৎ পরীক্ষাও বলতে পারেন, বিভিন্ন জনকে ধরে ধরে ক্লাসে যেরকম প্রশ্ন করা হয় সেরকম প্রশ্ন করা হবে, আর তার উত্তরটা আমরা চাইব। আবার পাশাপাশি আপনাদের যদি কিছু জানার থাকে, কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করবেন। তাই এ হচ্ছে আমাদের সারা সপ্তাহের রুটিন। এই রুটিনটা ফলো করার চেষ্টা করব আমরা। আর আজকে যেহেতু অ্যাজ পার আমাদের রুটিন, আমাদের যেটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিনের অ্যাফ্রিজম ধরে ধরে আলোচনা। আমরা গতদিন যে আলোচনাটা করেছিলাম অ্যাফ্রিজম অর্গানন অফ মেডিসিনের 1, 2, 3 একদিন করেছিলাম, 3, 4, 5, 6 4, 5, 6 দ্বিতীয় দিন আমরা করেছি।
আজকে আমরা আলোচনা করব অ্যাফ্রিজিয়াম 7 হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিনের সপ্তম সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেখানে সপ্তম সূত্রে 7 অ্যাফ্রিজিয়াম একটি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে as in a disease from which no manifest exciting or maintaining cause, বলা হচ্ছে no manifest exciting or maintaining cause। আমরা জানি যে রোগ সৃষ্টি, আমরা আলোচনা করেছি, আমরা এর আগেও আলোচনা করেছি যে রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে মায়াজম, একটা অদৃশ্য শক্তি। আর এখানে বলা হচ্ছে এক্সাইটিং কজ আর মেইনটেনিং কজ বলে একটা কারণ থাকে। এক্সাইটিং কজ, ধরুন হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সারাদিন আপনি বৃষ্টিতে ভিজলেন, তারপরে আপনার হাসি কাশি ঠান্ডা এই সমস্ত হয়ে গেল, তাহলে সেখানে হচ্ছে এটাকে বলা হয় এক্সাইটিং কজ। আর এক্সাইটিং কজ আর মেইনটেনিং কজ প্রায় সেম ব্যাপার। তাহলে কি বলা হচ্ছে অ্যাজ ইন এ ডিজিজ, কোন রোগের ক্ষেত্রে from which no maintaining manifest exciting or maintaining cause, যেখানে কোনো এক্সাইটিং কজ নেই, ম্যানিফেস্টেশন মানে প্রকাশ নেই, এক্সাইটিং কজ আর মেইনটেনিং কজ, মেইনটেনিং কজ আর এক্সাইটিং কজের কোনো প্রকাশ নেই, সেই ক্ষেত্রে কি হবে, হ্যাজ টু বি রিমুভ, সেখানে রিমুভ হবে রোগটা। কখন? কজ অকেশনালি উই ক্যান প্রিসিভ, আমরা উপলব্ধি করতে পারি, নাথিং উই ক্যান প্রিসিভ নাথিং, আমরা উপলব্ধি করতে পারি কিছুই না, বাট দি মরবাইড সিমটমস, আমরা মরবাইড সিমটমস বলতে ক্ষতিকর যে লক্ষণগুলো, ইট মাস্ট রিগার্ড বিং হ্যাড to the possibility of a miasm, তাহলে আমরা সেখানে কি মনে করতে পারি, উপলব্ধি করতে পারি, পসিবিলিটি, সেখানে আমাদের একটা পসিবিলিটি রয়েছে অফ এ মায়াজম, সেখানে আমাদের উপলব্ধি করতে হবে যে সেখানে একটা মায়াজমের কারণ আছে। অ্যান্ড অ্যাটেনশন, সেখানে আমাদের মনোযোগ দিতে হবে, pay to the accessory অর্থাৎ আনুষঙ্গিক সার্কামস্টেন্স, আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো আমাদের মনোযোগ দিতে হবে। এটা রয়েছে অ্যাফ্রিজিয়াম 5-এ, অর্থাৎ হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিনের পঞ্চম সূত্রে। Be the symptoms alone by which the disease demand and point to the remedy suggested to relieve it, তাহলে কি হচ্ছে, be the symptoms alone by which the disease demand, অর্থাৎ যে রোগটা ডিমান্ড করছে, and পয়েন্ট করছে টু দ্য রেমেডি, একটা ওষুধকে ইন্ডিকেট করছে, সুইটেড টু দি রিলিফ, অর্থাৎ সে রোগ আরোগ্যের ক্ষেত্রে এটা ইন্ডিকেট করছে, ইট
Moreover, তার চেয়ে বেশি the totality of these symptoms সামগ্রিকভাবে যে লক্ষণগুলি of this outwardly বাহ্যিকভাবে যে লক্ষণগুলো reflected picture of the internal essence of the disease. আমরা রোগ কাকে বলি? রোগের সংজ্ঞাটা হচ্ছে as per organon of medicine যে outer manifestation of internal derangement of the vital force. রোগ লক্ষণ আমরা তাকেই বলি। লক্ষণ কি? অর্থাৎ আগের দিনও আমরা আলোচনা করেছিলাম যে লক্ষণটা হচ্ছে কোন অদৃশ্য শক্তি ভাইটাল ফোর্সকে, জীবনী শক্তিকে আক্রান্ত করে দুর্বল করে ফেলবে, তখন তার মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পায়। তাহলে এটাকে বলা হয় সিমটমস। সিমটমস কি? সিমটমস হচ্ছে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ দ্য ডিজিজ, রোগের বহিঃপ্রকাশ। আমার টাইফয়েড হয়েছে, আমি কি করে বুঝবো? ডাক্তারবাবুরা কি করে বুঝবে টাইফয়েড হয়েছে? তার মানে টাইফয়েড রোগের, যেটা আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে পড়ব, টাইফয়েড রোগের কিছু লক্ষণ দেখা যাবে। সেই লক্ষণগুলো প্রকাশ পেলে সেই লক্ষণ দেখে আমরা বুঝবো টাইফয়েড হয়েছে। আবার পাশাপাশি টাইফয়েড হয়েছে সেটা হোমিওপ্যাথি কোন মেডিসিন ইন্ডিকেট করবে, সেখানেও আমরা সিমটমস দেখে বলবো যে এটা ইট মে বি আর্নিকা, ইট মে বি অ্যাকোনাইট, ইট মে বি আর্সেনিকা অ্যালবাম, ইট মে বি ব্যাপটিসিয়া। তবে এগুলো হচ্ছে বহিঃপ্রকাশ। এই বহিঃপ্রকাশ দেখে আমরা কিন্তু ডিজিজ ডায়াগনোসিস করি, আর মেডিসিন হোমিওপ্যাথি টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা মেডিসিন সিলেক্ট করি। এইবার হচ্ছে আমাদের মেডিসিন সিলেকশনের থেকে আবার ডিজিজ ডায়াগনোসিসের একটু ধারা অন্যরকম। আমরা যেমন কিছু লক্ষণ দেখে মনে করতে পারি, এটা আমরা মনে করতে পারি, শিওর না, কিন্তু মনে করতে পারি এই রোগটা হয়েছে, অর্থাৎ টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, যাই হোক না কেন একটা ডিজিজ হয়েছে। তাহলে এটাকে আমরা শিওর হওয়ার জন্য আমরা কি করব? এটা যে এই পার্টিকুলার আমি যে রোগটা সন্দেহ করেছি তার জন্য কিছু, তা ডায়াগনোসিস করার জন্য কিছু ইনভেস্টিগেশন করতে হবে। সেই ইনভেস্টিগেশন ইট মে বি ব্লাড টেস্ট, ইট মে বি ইউরিন টেস্ট, আদার কিছু টেস্ট, কালচার, এক্স-রে, pathological others pathological investigation findings, and সেই সঙ্গে আমরা এখন তো মডার্ন সায়েন্স অনেক উন্নত হয়েছে, সেখানে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, এক্স-রে করতে পারি, আরো অনেক কিছু ডায়াগনোসিস সিস্টেম রয়েছে, সেই সমস্যাগুলো করতে পারি। তাহলে এই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা একটা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। তাহলে ডিজিজের ক্ষেত্রে হচ্ছে ডিজিজ ডায়াগনোসিস শুধু সিমটম দেখে ডায়াগনোসিস হবে না। ডিজিজ ডায়াগনোসিস ক্ষেত্রে আমাদের আরো কিছু ইনভেস্টিগেশন রয়েছে, সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ডিজিজ ডায়াগনোসিস করব। তা আমরা সপ্তম সূত্রে কি বলবো? সপ্তম সূত্রে বলছি যে moreover the totality of this is symptoms of the outwardly reflected picture of the internal essence of the disease. আমার যে আভ্যন্তরীণ রোগটা হয়েছে তার এসেন্স, অর্থাৎ সারমর্ম, এসেন্স। কিসের এসেন্স?
ইন্টারনাল ডিরেজমেন্ট, আভ্যন্তরীণ যে আমার গোলযোগ দেহের মধ্যে হয়েছে তার পিকচার, ছবি, রিফ্লেক্ট, আউটার রিফ্লেক্ট দ্য পিকচার অফ দ্য ইন্টারনাল এসেন্স অফ দ্য ডিজিজ। আমার দেহের ভিতরে যে অসুখটা হয়েছে তার এসেন্স বা সারমর্ম, সেটা হচ্ছে আউটার রিফ্লেক্টেড, outwardly reflected picture of the internal essence of the disease। বা আমরা অন্যভাবে বলতে পারি সেটা হচ্ছে এই লক্ষণগুলো হচ্ছে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডিরেজমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্স, এটা আমরা বলতে পারি। Of the affection of the vital force must be the principle or sole means whereby the disease can make known what remedy is required। তাহলে কোন ওষুধ আমাদের দরকার হবে সেটা হচ্ছে মাস্ট বি প্রিন্সিপাল, সেখানে আমাদের একটা অবশ্যই একটা নীতি থাকতে হবে, অর দ্য সোল মিনস হোয়ার বাই দি ডিজিজ ক্যান মেক নোন হোয়াট রেমেডি ইজ রিকোয়ার্ড, কোন ওষুধটা আমাদের তখন দরকার হবে। The only thing that can determine the choice of the most appropriate remedy, তখন কি হবে? Make known what remedy is required, the only things that can determine the choice of the most appropriate remedy, অর্থাৎ সুনির্দিষ্ট ওষুধটা আমরা তখন ঠিক করব। And thus in a word the totality, এই ওয়ার্ডটার মানে হচ্ছে টোটালিটি। তাহলে দাঁড়ালো কি, আমরা টোটাল লক্ষণগুলো সংগ্রহ করব, এই টোটালিটির উপরে ভিত্তি করে আমরা ওষুধ নির্বাচন করব। The symptoms must be the principle, এই symptoms must be the principle indeed the only things the physician has to take note of the every case of disease and to remove by means of the art, in order that it shall be cured and transformed into health। তাহলে কি হচ্ছে? The symptoms must be the principle, indeed প্রকৃতপক্ষে the only the thing the physician has to take note, physician has to take note, তাকে নোট দিতে হবে of the every case of disease, প্রত্যেকটা রোগের every case of disease, প্রত্যেকটা রোগের and to remove, এবং সেটা রিমুভ করবে বাই মিন অফ হিজ আর্ট। এখানে আমরা জানি যে হোমিওপ্যাথি, আমরা একটা প্রশ্ন আসে যে হোমিওপ্যাথি ইজ এ পিওর সায়েন্স। আমরা কিন্তু সেখানে বলতে পারি হোমিওপ্যাথি ইজ নট এ পিওর সায়েন্স, but it is a combination art and science।
আর্ট বলছি কেন? সায়েন্স তো কিছু কিছু সায়েন্স বলেছি, আবার আর্ট কেন? যে আর্ট হচ্ছে এই জন্য যার কিছু ফিলোসফি আছে, ফিলোসফি থাকার ফলে এটা হচ্ছে একাধারে আর্ট, একাধারে সায়েন্স। ইন অর্ডার দ্যাট দি it shall be cured and transformed into health, এটা রোগটা আরোগ্য হবে এবং তার স্বাস্থ্য পুনরুদ্ধার হবে, এটা রিফর্ম করবে স্বাস্থ্যে। অর্থাৎ আমরা প্রথমে কি বলেছিলাম যে মিশন অফ দ্য physician, the physician high and only mission is to restore the sick to cure. একটা চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রোগ নিরাময় করে তার স্বাস্থ্যের যে আগের অবস্থায় তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসকের মূল উদ্দেশ্য, এবং সেটা হবে একটা নীতিনিষ্ঠ পদ্ধতিতে এবং মোস্ট হার্মলেস ওয়েতে, মানে সবচেয়ে কম ক্ষতিকর পদ্ধতিতে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রান্সফর্ম ইনটু হেলথ, অর্থাৎ রোগ নিরাময় করে শ্যাল বি কিউর, রোগ নিরাময় হবে শ্যাল বি কিউর অ্যান্ড ট্রান্সফর্ম ইনটু হেলথ। সেখান থেকে আমরা স্বাস্থ্যে পুনরায় যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের অবস্থায় ফিরে যেতে পারবে। ইট ইজ নট নেসেসারি টু সে, এটা বলার অপেক্ষা রাখে না, দ্যাট এভরি ইন্টেলিজেন্ট ফিজিশিয়ান উড ফার্স্ট রিমুভ হিজ হোয়ার দি এক্সিস্ট, এটা বলার অবকাশ থাকে না, অপেক্ষা রাখে না যে যারা বুদ্ধিমান চিকিৎসক তারা কি করবে, উড ফার্স্ট রিমুভ দিস হোয়ার ইট এক্সিস্ট, অর্থাৎ তার যে মূল, রোগের যে মূল, সে মূলটা সে মানে রিমুভ করবে, সরিয়ে দেবে। দি indisposition thereupon generally cease spontaneously, তো কি হবে, the indisposition অর্থাৎ উদাসীনতা, the thereupon তারপরে জেনারেলি সিজ স্পন্টেনিয়াসলি, অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভাবে। এটা যদি আমরা খুঁজে বের করতে পারি রোগের উৎসটা কোথায়, সেইভাবে যদি আমরা করতে পারি তাহলে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত ভাবে রোগটা রিমুভ হবে। হি উইল রিমুভ ফ্রম দি রুম স্ট্রং স্মেলিং ফ্লাওয়ার্স। আমরা এর আগেও একটা আলোচনা করেছিলাম যে আমাদের ইডিওসিনক্রেসি বলে একটা শব্দ আমরা ব্যবহার করেছিলাম। কিছু মানুষের মধ্যে আছে মানে এক্সেসিভ সেন্সিটিভনেস, তা সেই সেন্সিটিভনেসের জন্য তাহলে এটা উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে কারো হয়তো উগ্র গন্ধে তার একটা অ্যালার্জি আছে, বা কোনো ফুলের গন্ধে তার একটা অ্যালার্জি আছে। সেই অ্যালার্জি থাকার জন্য সে তার কিছু কিছু সমস্যা দেখা দেয়। তাহলে এইটাকে বলা হচ্ছে এক্সাইটিং কজ।
এটা তাহলে আমরা এক্সাইডিং কজ যেখানে থাকবে সেই এক্সাইডিং কজটাকে আমাদের প্রথমে রিমুভ করতে হবে। আমরা একটা উদাহরণ হিসেবে বলছি, এরকম হাজার হাজার এক্সাইডিং কজ থাকবে, সেটাকে বুদ্ধিমান চিকিৎসকটা অবজার্ভ করে তারা সেটাকে রিমুভ করবে। তাহলে কি বলা হচ্ছে, you will remove from the room strong smelling flowers। কারো উগ্র ফুলের গন্ধে কিছু কিছু সমস্যা দেখা দেয়, তখন আমাকে কি করতে হবে, সেই ঘর থেকে আমাকে প্রথমে সেই স্ট্রং স্মেলিং ফ্লাওয়ারটা সরিয়ে ফেলতে হবে। which have the tendency to cause syncope। সিনকোপ মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, মূর্ছা যাওয়া। তাহলে কি করে, which have a tendency to cause syncope, অর্থাৎ যে গন্ধে তার সেন্সলেস হয়ে যায়, মূর্ছা যায়, and hysterical suffering। বা আপনারা হিস্টেরিয়া রোগী দেখেছেন কেউ? হিস্টেরিয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে সাইকাস্টিক ডিজিজ। দেখবেন অনেক সময় কোন রোগী হাসে, কাঁদে, এই কাঁদলো, খানিক্ষণ পরে হাসলো, এরকম অনেক অসংখ্য রকম হিস্টেরিয়ার লক্ষণ আছে। আমি একটা হিস্টেরিয়ার গল্প বলি। সেটা হচ্ছে, আমার খুব জানাশোনা মানে কি বলবো তরুণী, এই 16-17 বছর বয়স হবে, তা একটা লাভ অ্যাফেয়ার ছিল। তা আনমেরিড মেয়ে, তা সে যার প্রতি আকৃষ্ট ছিল তাকে কখনো অ্যাপ্রোচ করতে পারিনি। অ্যাপ্রোচ করতে না পেরে সে মানসিক একটা সাপ্রেসনেসে ভুগছিল। তা ভুগতে ভুগতে হঠাৎ করে খানিকটা হিস্টেরিক্যাল পেশেন্ট হয়ে গেল। তাই এই হিস্টেরিক্যাল পেশেন্ট হয়ে গিয়ে সে হঠাৎ করে শীতের দিনে প্রচন্ড ঘামছে, শীতের দিনে প্রচন্ড ঘামছে এবং ঘন ঘন জল খায়। ওই সময়টা ঘন ঘন জল খায়। তা দেখা যায় এমন অবস্থা যে সে প্রায় 1-1.5 বালতি জল খেয়ে নিল। এবং আরো পিছুটার ব্যাপার হচ্ছে, প্রায় 5-6 লিটার জল একসঙ্গে খাওয়ার পরে তার কিন্তু বাথরুম হচ্ছে না। এটা অদ্ভুত ব্যাপার। তা আমি একটা উদাহরণ হিসেবে বললাম, আমি চিকিৎসা নিয়ে আজকে এটা বলবো না, কারণ তাহলে আমাদের বিলম্ব হয়ে যাবে। তা এটাকে বলা হয় হিস্টেরিক্যাল পেশেন্ট। আচ্ছা, আরেকটা পেশেন্ট মানে সেও আমার খুব পরিচিত। তার একটা ধারণা হলো তার পেটে একটা টিউমার আছে। সেটাও কিন্তু ওই ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, মানে কাউকে ভালো লেগেছিল কিন্তু অ্যাপ্রোচ করতে পারিনি, যার ফলে ওটা লাভ পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। তা সে মাঝে মাঝে পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে, হঠাৎ করে পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা, এবং যন্ত্রণার চোটে সেন্সলেস হয়ে যেত। তা সেন্সলেস হয়ে যাওয়ার পরে তা আমরা একজন ভালো ডাক্তার দেখালাম, কোনো রিলিফ হলো না। তারপরে একজন সাইকিয়াট্রিক ডাক্তার দেখালাম। দেখানোর পরে তিনি আবার আমার পরিচয়টা আমি নিজে নিয়ে গেছিলাম। তার বলে যে আপনার তো হোমিওপ্যাথ, তা আপনাদের তো ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে, আপনি চিকিৎসা করছেন না কেন? তা যাই হোক,
শেষ পর্যন্ত উনি আমার উপরে ছেড়ে দিলেন। আমি তাকে বললাম যে কি ব্যাপার, বলে আমার পেটে টিউমার হয়েছে। তা টিউমার হয়েছে, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি করা হলো, বুকের একটা এক্সরে করা হলো। হ্যাঁ, করার পরে এবং সে এতটা বুদ্ধিমত্তা, সে এক্সরে রিপোর্ট দেখে বলছে এই তো আমার এই যে টিউমার দেখা যাচ্ছে, মানে ওই হার্টের যে শ্যাডোটা দেখা যাচ্ছিল এক্সরের মধ্যে, বুকের এক্সরে তো তো এই বড় মতো দেখা যাচ্ছে এটা টিউমার। আমি তো মহাফেরাজে পর্যন্ত এটা তো হার্টের ছবি, তা কিছুতে বিশ্বাস করে না। তারপরে আরো অনেকের চেস্টের সেই মানে এক্সরে রিপোর্ট প্লেট দেখিয়ে আমি এইটাও এরকম রয়েছে, এটা এরকম, সুতরাং এটা হচ্ছে হার্ট। যাই হোক, শেষ পর্যন্ত সেই রুগীটা ভালো হয়েছিল। তা এইগুলো হচ্ছে এক্সাইটিং কজ। এই এক্সাইটিং কজগুলোকে আমাদের রিমুভ করতে হয়, শুধু ওষুধ দিয়ে তো চিকিৎসা করলে হবে না। তা indeed only the things the physician has to take notes of the every case of the disease. তাহলে চিকিৎসকের প্রত্যেকটা কেসকে নোট রাখতে হবে, and to remove by means of the art, এই আর্টটাকে আয়ত্ত করতে হবে, in order that it shall be cured and transformed to health. আচ্ছা, তাহলে আমরা দেখলাম এক্সাইটিং কজ, ফুলের গন্ধে তা মুছা যায়। You will remove from the room strong smelling flowers which have a tendency to cause syncope and hysterical suffering. তার যে হিস্টেরিক্যাল সাফারিং, এই যে কারণ, এই কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে, করে সেখান থেকে রিমুভ করতে হবে। এক্সট্রাক্ট ফ্রম দ্য কর্নিয়া অফ দ্য ফরেন বডি দ্যাট এক্সাইটস ইনফ্লামেশন অফ দ্য আইস। অনেক সময় দেখা যায় কর্নিয়াতে কোন এক্সট্রাক্ট অর্থাৎ কোন ফুলের নির্যাসের জন্য কর্নিয়াতে কি হয়, এক্সাইট ইনফ্লামেশন অফ দ্য আইস, চোখের মানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন মানে ইনফ্লামেশন প্রবাহ হয়। লুজেন দি ওভার টাইট ব্যান্ডেজ অন এ উন্ড লিম্স। আবার কারো দেখা যায় ওভার টাইট ব্যান্ডেজ, কোন ব্যান্ডেজ যদি কোন ক্ষতে কোন ভালো করে খুব টাইট করে যদি ব্যান্ডেজ করা হয়, তাহলে অনেক সময় দেখা যায় দ্যাট থ্রেটেন্স টু কজ মর্বিফিকেশন। এই টাইট দেওয়ার ফলে কখনো কখনো দেখা যায় তার জীবনী শক্তি হ্রাস পাচ্ছে। and apply to more suitable one। তখন কি করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কারণটা খুঁজে বের করে মোর সুইটেবল যেটা হবে সেটা দিতে হবে। lay bare and put ligament on the wounded artery that produce fainting। এই যে টাইট করে বাঁধার ফলে লিগামেন্ট বা লিগারচারের জন্য, এই বন্ধনের জন্য, অন দা উন্ডেড আর্টারি, আমাদের যে ক্ষত তার যে আর্টারিগুলো প্রডিউস ফেন্টিং, সেখানে একটা
ফেন্টিং সেন্সেশন আছে, endeavor to promote the expulsion, অর্থাৎ চেষ্টা হয় promote the expulsion by vomiting of the belladonna। সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা তাড়ানোর জন্য ভমিটিং অফ বেলেডোনা বেবিস, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের এই সিমটমসগুলো তাড়ানোর জন্য অনেক সময় ভমিটিং হয়, এমনকি বেলেডোনা ব্যবহার করার পরেও তাদের ভমিটিং হয়। দ্যাট মে হ্যাভ বিন স্যালোড, extract foreign substance that may have got into the orifice of the body। extract foreign substance, অনেক সময় বাচ্চারা কি করে, স্যালোড, extract foreign substance that may have got into the orifice of the body। orifice মানে হচ্ছে ছিদ্র। অনেক সময় বাচ্চারা কি করে, তার বিভিন্ন অরিফিস, যে সমস্ত ছিদ্র, দেহের যে সমস্ত ছিদ্রগুলো আছে সেখান দিয়ে অনেক সময় ফরেন বডি তারা মানে ঢুকিয়ে দেয়। এর ফলে কি হচ্ছে, যেমন ফরেন আমাদের অরিফিস যেমন আছে নাক, বুলেট, ইয়ার, ইউরেথ্রা, রেকটাম, ভ্যাজাইনা, এই সমস্ত অরিফিসগুলো মধ্যে অনেক সময় বাচ্চারা মানে ফরেন বডি অর্থাৎ যে কোনো রকম বাইরের কিছু তারা পুশ করে, এর ফলে কিছু সমস্যা দেখা দেয়। ওপেন দ্য imperforate anus of the newborn infant। আচ্ছা, অনেক সময় এটা দেখবেন যে নিউবর্ন বেবি তাদের অনেক অঙ্গ পরিপুষ্ট হয় না, তা সেখানে যেমন অ্যানাস অর্থাৎ মলদ্বার যেটা সেটা ওপেন হয় না, এই সমস্ত ক্ষেত্রে তা আমাদের কজেশনটা খুঁজে বের করতে হবে, করে আমরা যে এক্সাইটিং যে কজগুলো আছে সেটা রিমুভ করব। ইন অল টাইমস দি ওল্ড স্কুল ফিজিশিয়ানস নট knowing how else to give relief have sought to combat and if possible to suppress by medicine। কি হচ্ছে, in all times the ওল্ড স্কুল ফিজিশিয়ান, ওল্ড স্কুল ফিজিশিয়ান বলতে একটু ঘুরিয়ে বলা হচ্ছে অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানরা, নট নোয়িং হাউ এলস, তারা জানে না হাউ এলস, কি করে অন্য টু গিভ রিলিফ, অন্যভাবে রিলিফ দেওয়া যায়, হ্যাভ সট টু কমব্যাট। কমব্যাট কথা মানে হচ্ছে যুদ্ধ করা, অর্থাৎ
have sought to combat, যুদ্ধ করা কার বিরুদ্ধে? রোগের বিরুদ্ধে, and if possible to suppress by medicine. অর্থাৎ তারা মেডিসিন পসিবল টু সাপ্রেস বাই মেডিসিন, মেডিসিন দিয়ে তারা সাপ্রেস করছে, অর্থাৎ তার এক্সাইটিং কজ রিমুভ না করে মেডিসিন দিয়ে সাপ্রেস করে দিচ্ছে। Here and there a single symptoms from among a number of disease, a one-sided producer which under the name of symptomatic treatment. তাহলে আমাদের কি করতে হবে? one-sided procedure which under the name of the symptomatic treatment, অর্থাৎ এখানে আমাদের টোটালিটি অফ সিমটমস এর সাহায্য নিতে হবে, হ্যাজ জাস্টিফাই এক্সাইটেড ইউনিভার্স contempt, because by it not only was nothing gained, but such harm is inflicted. A single one of the symptoms present is no more the disease itself than a foot is the man himself. As a single one of the symptoms, একটা মাত্র symptoms present is no more the disease. একটা লক্ষণ দেখে তার রোগ সম্বন্ধে সবকিছু বলা যাবে না। Itself than a foot is man himself. This procedure was so much the more reprehensible that such a simple symptoms was only treated by an antagonistic remedy, therefore only in an asymptomatic and palliative manner. তাহলে কি হচ্ছে? তারা যেটা করে সেটা হচ্ছে বিরোধী রেমেডি, অর্থাৎ সিমিলার রেমেডি না, বিরোধী রেমেডি দিয়ে তারা কি করছে? তারা প্যালিয়েশন করছে। প্যালিয়ান ম্যানার অর্থাৎ প্যালিয়েটিভ পদ্ধতিটা করা হচ্ছে। বিরোধী মেডিসিন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, ধরুন কারো ডায়রিয়া হলো, ডায়রিয়া হলে তারা আর্টিফিশিয়ালি একটা লুজ মোশন তৈরি করে বাই মেডিসিনাল পাওয়ার। কারণ আগে আমরা বলেছিলাম যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, প্রত্যেকটা ওষুধেরই রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। তা তেমনি যেহেতু মেডিসিনের রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে, সেই জন্য তারা কি করে, কারো কনস্টিপেশন হলে লুজ মোশনের ওষুধ মানে আর্টিফিশিয়ালি তারা মেডিসিন দিয়ে লুজ মোশন তৈরি করে, আবার লুজ মোশন হলে তারা মেডিসিন দিয়ে আর্টিফিশিয়ালি কনস্টিপেশন তৈরি করে। তাহলে এটা হচ্ছে বিরোধী নীতি। এর ফলে হচ্ছে কি,
যে এটা প্যালিয়েটিভ ম্যানার, অর্থাৎ এই যে পদ্ধতিটাকে বলা হয় প্যালিয়েটিভ ম্যানার, এই প্যালিয়েটিভ ম্যানারের জন্য তাদের কিন্তু আইডিয়াল কিউরটা হচ্ছে না। আর সেক্ষেত্রে হোমিওপ্যাথরা কি করছে, হোমিওপ্যাথরা টোটালিটি অফ সিমটমসের বেসিসে একটা আর্টিফিশিয়াল সিমিলার ডিজিজ তৈরি করছে বাই মেডিসিনাল পাওয়ার। অর্থাৎ তার যে টোটাল সিমটমস, সেই সিমটমস দিয়ে ঠিক সেই ধরনের সেই সিমটমসের উপর দিয়ে তার চেয়ে একটা শক্তিশালী আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করছে। করলে আমরা যে ইউনিভার্সাল যে ল, শক্তির যে নীতি, অর্থাৎ আমরা নিউটনের লতে যদি যাই তাহলে দেখতে পাবো টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল রিয়াকশন। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে when two similar force meet together, মানে stronger suppress the weaker, অর্থাৎ যখন দুটো সিমিলার ফোর্স এক জায়গায় মিলিত হয় তখন একটা শক্তিশালী ফোর্স দুর্বল ফোর্সকে সাপ্রেস করে দেয়, অ্যাবলিউট করে দেয়। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। তা আমরা আজকে যে হ্যানিম্যান মানে অর্গানন অফ মেডিসিনের 7th অ্যাফরিজম নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী সময়ে আমরা আলোচনা করব, পরবর্তী ধাপে অ্যাফরিজম নিয়ে যেদিন আমরা আলোচনা করব, পরবর্তী অ্যাফরিজম নিয়ে আলোচনা করব। তা আগামীকাল আমাদের যেটা থাকবে সেটা থাকবে হোমিওপ্যাথি ফিলোজফি নিয়ে, হোমিওপ্যাথিক ফিলোজফি, ক্রনিক ডিজিজ, এই সমস্ত নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। আর শনিবার দিন আমাদের থাকবে প্রশ্নোত্তর পর্ব থাকবে। আপনারা বাড়ি থেকে আগে থেকে নোট করে রাখবেন। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবেন, একসঙ্গে তো করলে হবে না, মানে সিরিয়ালি একটু ইয়ে করবেন, প্রশ্ন রাখবেন, সে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আবার পাশাপাশি এ পর্যন্ত যা ক্লাস হয়েছে আপনারা কতটুকু আয়ত্ত করলেন সেটা নিয়েও আমরাও প্রশ্ন রাখবো, তার উত্তরও আপনাদের কাছ থেকে চাইব। এই বলে আজকে মোটামুটি এখানেই ক্লাস শেষ করছি।